হচ্ছে সেইটা যেটা কিনা অন্য প্রান্তে যার সাথে করা হচ্ছে, অধিকাংশ ক্ষেত্রে নারীর সাথে করা হয়, যার সাথে করা হচ্ছে তার যে মর্যাদাবোধ যৌন জগৎ নিয়ে, তার যে শরীরের মর্যাদাবোধ, তার যে যৌন কর্মকাণ্ড নিয়ে তার যে বোধ, এ সকল বিষয়ে কোনো রকম তোয়াক্কা না করে যিনি আক্রমণ করছেন, যিনি হয়রানি করছেন, তার বাসনা অনুযায়ী কাজ করছেন। ফলে আমার জন্য জিনিসটা খুব সহজ একটা জায়গা থেকে দেখার সুযোগ আছে, আমি যেভাবে দেখি তা হচ্ছে যে অন্য পক্ষের মর্যাদার বিষয়ে যখন আক্রমণকারী বরদাস্ত করেন না, মনে রাখেন না, তখন হয়রানি হয়। সেটা যৌন অযৌন নির্বিশেষে বলছি। ঠিক একইভাবে যখন যৌন পরিমণ্ডলে আক্রান্তের মর্যাদা নাশক কর্মকাণ্ড আক্রমণকারী করেন, সেটা যৌন হয়রানি। এখন সেটার মাত্রা শুধুমাত্র আমি মনে করি না শারীরিক কর্মকাণ্ড দেখে বোঝা সম্ভব। কেন বলছি যে যেমন ধরুন, যখন আপনি বাচ্চাদের যদি এভাবে বলি, এটা যৌন কর্মকাণ্ড আবারও না, যখন বাচ্চার আপনি গাল টিপছেন, প্রচুর বাচ্চা গাল টেপা পছন্দ করে না। এখন প্রচুর বাচ্চা গাল টেপা পছন্দ করে না বয়স নির্বিশেষে, এবং প্রচুর বাচ্চা গাল টেপার পরে মুছে ফেলে ওটার প্রতিবাদের অংশ হিসেবে। তো তার মানে তো হচ্ছে আমাদের ওইটুকু খেয়াল করার ব্যাপার আছে, যেটা কিনা বাচ্চার গাল টেপাকে যৌন হয়রানি হিসেবে দেখাই হবে না অল্প বয়সী বাচ্চাদের ক্ষেত্রে। কিন্তু বাচ্চা তো পছন্দ করছে না, ফলে আপনি অন্য প্রান্তের লোক হিসেবে এটুকু তো শিখবার দরকার পড়ে যে সকল বাচ্চা একই রকম আপনার জন্য যা আদর তা বরদাস্ত করে না। সকল বাচ্চা তো আপনার অনুরোধে কবিতাও পড়তে শুরু করে না। তো অন্য মানে হলো যে যে কোনো বয়সের একটা মানুষের পছন্দের দুনিয়াটা কি, তিনি কোনটা চান না, সেইটা বোঝা প্রত্যেকটা মানুষের একদম সাধারণ সামাজিক কর্তব্যের মধ্যে পড়ে। তো যৌন হয়রানি হচ্ছে যে আক্রান্ত যিনি, তার যৌন সীমানা লঙ্ঘন করা। এখন সাধারণভাবে আমরা কতগুলো অ্যাকশনকে বুঝি যৌন হয়রানি করা: জোরপূর্বক শরীরে স্পর্শ করতে যাওয়া, ভিড়ের উসিলাতে শরীরে স্পর্শ করতে যাওয়া, এই উদাহরণগুলো প্রচুর আলোচনা হয়, পত্রপত্রিকাতে রিপোর্টিং হয় বলে আমাদেরও বুঝতে সুবিধা। কিন্তু আমি মনে করি যে পরিপ্রেক্ষিত বিবেচনা করলে আক্রান্ত সম্ভাব্য যে কোনো ধরনের যৌন ইঙ্গিত পাচ্ছেন এবং তিনি চাচ্ছেন না, এর সকলগুলোই হয়রানি। হয়রানি হচ্ছে সেটা যখন অন্তত এক পক্ষ, যদি কয়েকটা পক্ষ থাকে, এক পক্ষ, ধরা যাক 5টি দুর্বৃত্ত পক্ষ আর একটি মেয়ে পক্ষ, মেয়েটি চাইছেন না যে কর্মকাণ্ডমূলক, বা কোনো বালকও হতে পারে, সেটা বালক একটা পার্টিকুলার স্পর্শ চাচ্ছেন না, তো সে বালকের সাথেও সেই যৌন হয়রানি হতে পারে। তাহলে হয়রানি হচ্ছে সেইটা যা কিনা যৌন পরিসীমাতে ঘটছে, আর ঘটছে আক্রান্তের ইচ্ছার বিপরীতে। আমাদের যে সমাজ, পুরুষতান্ত্রিক যে সমাজ ব্যবস্থা, সেখানে একটা মেয়ে ছোটবেলা থেকে কিভাবে বড় হয় সেটা খুব গুরুত্বপূর্ণ। আর তার মধ্যে যে আতঙ্ক বা ভীতি তৈরি হয়, সেই আতঙ্ক বা ভীতি কোনোভাবেই আসলে মিথ্যা আতঙ্ক বা ভীতি না। ছোটবেলা থেকেই সে বিভিন্নভাবে আসলে নিপীড়নের শিকার হতে হতে বড় হয়। আর দ্বিতীয় যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, ছোটবেলা থেকে মেয়ে হিসেবে তাকে কিভাবে বড় করা হচ্ছে। তাকে ছোটবেলা থেকেই বারবার পরিবার থেকে, চারপাশের
মানুষজন, তার আত্মীয় স্বজন, স্কুল, সব জায়গাতেই তাকে মনে করিয়ে দেওয়া হয় যে সে মেয়ে। হ্যাঁ, এবং মেয়ে হিসেবে তার আলাদা কতগুলো আচরণের মধ্য দিয়ে যেতে হবে, আলাদা কিছু করতে হবে, ছেলেদের চাইতে সে আলাদা। সে ধরা যাক ফুটবল খেলতে পারবে না, সে ধরা যাক একটা বয়সের পর বাইরে ক্রিকেট খেলতে পারবে না, সে বাইরে বেরোতে পারবে না। সন্ধ্যার পর তার ছেলে বন্ধুরা বাইরে বেরোচ্ছে, কিন্তু মেয়েরা বলা হচ্ছে সন্ধ্যার পর আহ, তোমার জন্য নিরাপদ না। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ, এটা আমি মনে করি, যে শরীর সম্পর্কিত যে ধারণা আমাদের, তো মেয়েদের শরীর সম্পর্কিত ধারণাটা এমনভাবে তৈরি করা হয় যে শারীরিক শুদ্ধতা বা শুচিতা হচ্ছে অসম্ভব গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা অন্যভাবে বলতে পারি সতীত্বের ধারণা। এই সতীত্বের ধারণাটা এমনভাবে তৈরি করা হয় আমাদের সমাজে যে তোমার শারীরিকভাবে কোনো ধরনের কোনো অপ্রত্যাশিত স্পর্শ, অপ্রত্যাশিত কোনো ধরনের কোনো পরিস্থিতির মধ্য দিয়ে যারা যখন মেয়েরা যায়, তখন প্রথম অপরাধবোধটা তৈরি হয় বা গিল্টি ফিলিংসটা তৈরি হয় হচ্ছে তার শরীর অশুদ্ধ হয়ে গেল। এ কারণে দেখা যায় যে আমাদের এখানে অনেকে যারা গবেষণা করেছেন বা কাজ করেছেন, মেয়েদের সাথে কথা বলেছেন, যে যৌন নিপীড়নের শিকার হলে প্রথমেই গোসল করে। হ্যাঁ, তো এই যে গোসল করার বিষয়টা হচ্ছে যে তার শরীরকে শুদ্ধ করার ব্যাপার থাকে। তো শরীর তো আসলে শুদ্ধ বা অশুদ্ধ হয় না কখনো, এটা আমাদের মনে রাখতে হবে। শরীরই, শরীরকে কোনো সময় অশুদ্ধ করা সম্ভব না। সেটা যৌন নিপীড়নের মধ্য দিয়ে হোক, সেটা ধর্ষণের মধ্য দিয়ে হোক, সেটা বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত স্পর্শ আমরা যেগুলোকে বলি সেগুলো হোক, বা যেটাকে আমরা বলি রাস্তাঘাটে যেভাবে স্পর্শ করা হয়, বা মেয়েদের যেভাবে বিভিন্নভাবে আমরা পুরুষরা যেভাবে বিভিন্নভাবে টিজ করে বা বিভিন্নভাবে আক্রমণ করে, শুধুমাত্র তো মানে হাত দিয়ে স্পর্শ করাই যৌন নিপীড়ন না। আমরা যেটাকে ইংরেজিতে বলি ভার্বাল অ্যাবিউজ, অর্থাৎ কথাবার্তার মধ্য দিয়েও আপনি একটা নারীকে ভয়ঙ্করভাবে আক্রান্ত করতে পারেন বা আক্রমণ করতে পারেন। মেয়েরা মোটামুটিভাবে ক্লাস 3, 4, 5 থেকেই হচ্ছে রাস্তায় বেরোলে রাস্তায় বিভিন্নভাবে লোকজন তাদেরকে বিভিন্ন মন্তব্য করে। হ্যাঁ, সেটা অনেক সময় লোকজন ইতিবাচক মন্তব্য করতে পারে, আবার কোনো সময় নেতিবাচক মন্তব্য করতে পারে। অর্থাৎ সবসময়ই একটা মানে কারাগারের মতো বা মানে জেলখানার মতো জীবনযাপন তাদেরকে করতে হয়, এবং জেলখানার মতো জীবনযাপনের মধ্যে সবসময় তাদের উপর কতগুলো নীতি, কতগুলো নৈতিকতার ধারণা তাদের উপর চাপায় দেওয়া হয়, যে নৈতিকতার ধারণাগুলো আসলে পুরুষদের তৈরি করা। সামাজিক যোগাযোগের মাধ্যমে আমাদের অনেক পরিচিত আছে যারা সিঙ্গেল কিন্তু লিখে রাখে ম্যারিড। হ্যাঁ, তো কারণ কি? কারণ হচ্ছে যারা সিঙ্গেল লিখে রাখে তারা প্রতি মুহূর্তে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বা ফোনের মধ্য দিয়ে ফোন করে করে তাদেরকে অ্যাবিউজ করা হয়। এরকম ঘটনা গ্রামাঞ্চলে এখন অনেক ঘটে, যে ফোনের মধ্য দিয়ে সম্পর্ক তৈরি করার চেষ্টা করা হয় বা ফোনের মধ্য দিয়ে অ্যাবিউজ করা হয়।
ভাইয়া কই তুই? কেন? একটু বাজারের দিকে আসতে পারবি? আমার না খুব ভয় লাগতেছে। বাজারের দিকে কেন? এখন কয়টা বাজে? 8টা বাজে। তোকে না আমি বলছি সন্ধ্যার পরে বাইরে থাকতে না? আগে থেকে আমি আসতেছি। কই, সব তো ঠিকই আছে। আশ্চর্য, শুধু শুধু নাটক করতেছিলি কেন? তাকে প্রতি মুহূর্তে যেটাকে আমরা বলি পাবলিক শেমিং করা হচ্ছে। সবাই তাকে বলতেছে যে তুমি হচ্ছ মূলত আসলে কালপ্রিট, তুমি অপরাধী, বা তোমার কারণে এটা ঘটতেছে, বা কোনো না কোনো ভাবে মনে করিয়ে দেয়া হচ্ছে যে তুমি হচ্ছে আসলে মূলত তোমার শরীর, হ্যাঁ তুমি নারী, তুমি কেন ওই সময় ওখানে যাবা, তুমি নারী, তুমি কেন এইভাবে কথা বলবা, তুমি নারী কেন এইভাবে এরকম তুমি পোশাক তুমি পরবা। তাহলে নারীদের জন্য যে নির্ধারিত, পুরুষদের নির্ধারিত যে ভূমিকাগুলো আছে, পুরুষদের জন্য নির্ধারিত যে আচরণগুলো আছে, সেই আচরণগুলোর বাইরে কোনো নারী গেলেই সেই নারীকে বিভিন্নভাবে হয়রানির মধ্য দিয়ে যেতে হয় এবং তাকে ভিক্টিমাইজ করা হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, একজন নারী যদি একদম পুরুষদের মতো করে ওই আচরণই সে মেনে চলে, তারপরও প্রথম ব্যাপারটাই ঘটে সর্বত্র যে নারী হচ্ছে অপরাধী, কারণ অপরাধীকে বাঁচানোর কতগুলো কৌশল থাকে। নিপীড়ন যখন করা হচ্ছে সেটা তো কোনো না কোনোভাবে নিজেকে বড় করে তোলা হচ্ছে, নিজের যৌন লিপ্সা বা নিজের কামনা বাসনাকে বড় করে তোলা হচ্ছে। সেটাকে জায়েজ করার জন্য এটা সর্বত্রই হয়ে থাকে যে কোনো না কোনো একটা ডিফারেন্স, একটা পার্থক্য ধরে সে কাউকে নিপীড়ন করা হচ্ছে তার পোশাকের জন্য, কাউকে হয়তো নিপীড়ন করা হচ্ছে অন্য বর্ণের কারণে, কাউকে অন্য গোত্রের কারণে, বা কেউ পাহাড়ি কেউ আদিবাসী, এরকম কোনো না কোনো একটা মানে আদারনেস এটা সক্রিয় হয়ে উঠছে আমার স্বার্থের কাছে। মানে এখানে আসলে মূলত স্বার্থটাই কাজ করছে এবং স্বার্থটাকে পোক্ত করার জন্য বা বৈধ করার জন্য আসলে কোনো একটা কারণকে বড় করে তোলা হচ্ছে। মানে আইডেন্টিটি নির্মাণের যে জায়গাটা, যে এর পোশাক হচ্ছে এরকম, সেটা তার আইডেন্টিটি নির্মাণ করা হচ্ছে এবং এটা আসলে ভায়োলেন্সের একটা জাস্ট ক্ষেত্র তৈরি করা, হ্যাঁ, নিপীড়নের একটা ক্ষেত্র তৈরি করা। এছাড়া এর পেছনে আর অন্য কোনো পোশাক কখনো নিপীড়নের কারণ হয়ে উঠতে পারে না, যদি না নিপীড়ক সেটাকে না চায়। হ্যাঁ, এবং একজন নারী যখন নিপীড়িত হয় তখন সে আসলে যার কাছে সাহায্যের জন্য যাক না কেন, ওই ক্ষমতার বাধাটা তার কাছে বড় হয়ে দাঁড়ায়। কারণ পরিবারে সে যখন যায় তখন পরিবারের লোকজন তাকে বাধা দেয়, কারণ ওই পরিবার কোনো না কোনোভাবে ওই পুরুষতান্ত্রিক বিশ্বাস দ্বারা আচ্ছন্ন। আবার সে যখন একজন মুরব্বীর কাছে যায় বা কোনো ইউনিয়নের চেয়ারম্যান বা মেম্বারের কাছে যায় বা কোনো সামাজিক কোনো গণ্যমান্য ব্যক্তির কাছে যায়, সে কিন্তু সেখানে গিয়েও প্রতিহত হয়, তাকে ফিরে আসতে হয়। সে যখন আইনের আশ্রয় নেয় তখনও তাকে সেখানে নানা রকম নাজেহাল হতে হয়, কারণ হচ্ছে যে ওই আইনি ক্ষমতাটাও আসলে পুরুষালী। হ্যাঁ, এবং তাকে প্রতিনিয়ত বিপন্ন হতে হয় আসলে এই সমাজের বিভিন্ন ক্ষেত্রে, যে প্রত্যেকটা ক্ষেত্রই আসলে পুরুষতান্ত্রিক ক্ষমতা দ্বারা মানে চালিত, এবং সেখানেই সে আসলে বিপন্ন হতে হতে একসময় হতাশ হয়ে পড়ে।
একটা পুরুষতান্ত্রিক মানসিকতা কিংবা একটা নারীর প্রতি বিদ্বেষসুলভ, সব কিছুর জন্য নারী দায়ী, মেয়েটাই দায়ী, এই ধরনের দোষারোপ থেকে আমাদের বাদ দিতে হবে। এই ধরনের কোনো দোষারোপ করা যাবে না এবং যতটুকু সম্ভব আমরা এই মেয়েটার পক্ষে দাঁড়াতে হবে এবং মেয়েটাকে বোঝাতে হবে যে এটা কিছুই হয় নাই, ওগুলো কিছুই না। এবং কি বোঝাতে হলে তো শুধু আমাদের দিক থেকে বোঝালে হবে না, অর্থাৎ সেই আইনের দিক থেকেও আইনও পুলিশ প্রশাসনও এখানে এগিয়ে আসতে হবে, পরিবার এগিয়ে আসতে হবে, বাবা মা এগিয়ে আসতে হবে, প্রতিবেশী এগিয়ে আসতে হবে যে তোমার কিছুই হয় নাই এবং আমরা এটা দেখব এবং মেয়েটাকে ওই সাহস দিতে হবে যাতে সে এখান থেকে তার নিজের রাস্তাটা ফিরে পায়, তার কনফিডেন্স ফিরে পায় এবং সেও একটা প্রতিবাদ করতে পারে, চলো আমরা প্রতিবাদ করি। যদি চারপাশে আক্রমণকারী বিরুদ্ধে মানুষের ক্রোধ, যদি নাও বলি, ক্রোধ খুব ডিফিকাল্ট প্রসঙ্গ, কিন্তু আক্রমণকারীকে বরদাস্ত করা হচ্ছে না, আক্রমণকারীর প্রতি সমর্থন নেই, আক্রমণকারীকে চিহ্নিত করা এবং মানে তাকে তিরস্কৃত করার একটা সামাজিক চর্চা আছে, তাহলে তো কোনো আক্রান্তই, শুধু যৌন আক্রান্ত না, কোনো আক্রান্তই তার আক্রমণের কাহিনী সামনে নিয়ে আসতে চাপবোধ করতেন না। একজন ভিকটিমকে আমি যদি এই প্রশ্নটা করি যে আপনার সাথে কিভাবে ঘটনাটা ঘটেছে, আপনি কিভাবে করেছে, এই কথাটা তার যদি সেই মেমোরাইজ করতে হয়, রিকল করতে হয় সেই ঘটনাটা, তাকে আসলে কি করতে হবে, তাকে সেই ফিলিংটার মধ্যে দিয়ে যেতে হবে। সো একজন ভিকটিমকে, একজন সেক্সুয়ালি অ্যাসল্টেড একজন পারসনকে আমি যদি এই ধরনের প্রশ্ন করি, তাকে আসলে সেকেন্ড টাইম সেই মানে অ্যাসল্ট করার মতো কষ্টটা তাকে দেওয়া হবে, তাকে সেই খুব স্বাভাবিকভাবে সে খুব ট্রমাটাইজড থাকবে। এবং আমাদের দেশে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, অনেক মানে স্কুল গোয়িং গার্লস স্পেশালি, তাদের কি হয়, অনেক সময় সুইসাইডের সিদ্ধান্তটাও নেয়, সেটা হচ্ছে সমাজের কারণ। এবং ঘটনাটা ঘটার পর থেকে তারা এক ধরনের মানসিক যন্ত্রণা হচ্ছে এই ধরনের যন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার জন্য অনেক সময় কি করে, অনেকে সুইসাইডের সিদ্ধান্ত নেয় বা নিজের এই পরিস্থিতি থেকে কাটিয়ে উঠতে না পেরেও অনেক সময় বিষণ্ণতায় ভোগে, এক ধরনের হীনমন্যতায় ভোগে বা এক ধরনের তার নিজের মধ্যে এক ধরনের অপরাধ বোধ কাজ করে। আমি হয়তো এরকম না গেলে, ওইখানে না গেলে এটা ঘটতো না, আমি অন্যভাবেও আমি করতে পারতাম, আমার সঙ্গে কেন এটা ঘটলো, নিশ্চয়ই আমারই হয়তো দোষ, বা আমি অস্পৃশ্য হয়ে গিয়েছি, আমি অশুদ্ধ হয়ে গিয়েছি। এইটা আসলে পুরোটা এই দোষটা হচ্ছে আমাদের এই সমাজ ব্যবস্থার। কারণ যে অন্যায়টা করেছে, সেই ভিকটিমের সঙ্গে যে অন্যায়টা করেছে, আমরা তাকে দেখতে যাচ্ছি না, তার গালে আমরা একটা যে থাপ্পড় মারছি না, তাকে আমরা শাস্তি দিচ্ছি না, রাদার আমি কি যে ভিকটিম তার কাছে যে আমরা তার ফিলিং কি, কেমন হয়েছে, কিভাবে হয়েছে, এই জাতীয় প্রশ্ন করছি। আমরা যদি যে অপরাধী তার ছবিটা যদি 16 কোটি মানুষের সামনে তুলে ধরা হয় যে এই হচ্ছে অপরাধী এবং এই সমাজ তাকে কখনো একসেপ্ট করবে না, একজন মাছ বিক্রেতা তার কাছে মাছ বিক্রি করবে না, একজন চাল বিক্রেতা তার কাছে চাল বিক্রি করবে না, তাকে সমাজ বয়কট করবে, তার উপযুক্ত শাস্তি হবে। এরকম ধর্ষণের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড হওয়া উচিত, যদিও এখনো নেই। এই একজন ভিকটিমকে যদি আমরা এভাবে বোঝাতে পারি যে সমাজ আসলে তোমার পক্ষে, তার পক্ষে না, তাহলে কিন্তু সে আর সুইসাইডের ওই জায়গাটা যাবে না।